করবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য ভেবেছিলাম শুরু করব অন্য বিষয় নিয়ে, কিন্তু আজকের অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরো বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য, এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলের যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত, এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলের। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে
রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। এবং সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, এই অধিবেশনের পুরোটা সময় যদি আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, ৭২-এর সংবিধানে অনেক কথা বলেছি, এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিছু মাননীয় সংসদ সদস্য তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর সাথে মিলিয়েছেন। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর ফসল হিসেবে ৭১-এর চেতনার সাথে মিলিয়েছে। ৭২-এর মূলনীতিকে ৭১-এর মূলনীতি বলে ৭১-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা ৭২ সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত ১৬ বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। ৭২-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে তিনটি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। ৭২-এর সংবিধান রচনা করেছিল যারা ৭০-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই ৭২-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল মাননীয় স্পিকার। সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই ৭২-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ কিন্তু চার নীতি ছিল না মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৭২-এর সংবিধানে এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষত্ব, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম ৭২-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, ৭২-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন মাননীয় স্পিকার। ফলে এই ৭২-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই ২৪০০ মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ৫ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে ৫ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত, সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো, এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে মাননীয় স্পিকার। সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকে জানাতে হবে। তারা যদি ৭২-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে মাননীয় স্পিকার। জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ, আমরা যেদিন স্বাক্ষর হয়েছিল, আমরা জাতীয় নাগরিক পার্টি সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি মাননীয় স্পিকার, এবং পরবর্তীতে আমরা স্বাক্ষর করেছি বলা যায় না, আমরা সেখানে আমাদের কমেন্টটা দিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে
সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয় সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সবকিছু করবে। মাননীয় স্পিকার, এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তেহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? এবং সেই নোটগুলো কিভাবে লেখানো হয়েছে, কিভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ঐক্যমত কমিশনকে চাপ দিয়ে লেখানো হয়েছে, মাননীয় স্পিকার, এটা ঐক্যমত কমিশনের আমি মনে করি এখন বলার সুযোগ এসেছে, সময় এসেছে। ফলে জুলাই জাতীয় সনদকে আমরা একসেপ্ট সেই সময় করতে পারি নাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাকে ধার করে আমি বলতে চাই যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে। এবং ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইস্তেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইস্তেহারে পরিণত করেছে। মাননীয় স্পিকার, আপনি বলছেন জুলাই জাতীয় সনদ, তারপরে আপনি দেখাচ্ছেন হচ্ছে আমার দলীয় ইস্তেহার, তাহলে এখানে তো কোনো ঐক্যমতের সুযোগ নাই। এরপরে আসলো গণভোট। গণভোটের আদেশ নিয়ে সমালোচনা আছে এবং এই সমালোচনা আমরাও করেছি যে রাষ্ট্রপতি এই ধরনের অর্ডার দিতে পারে কিনা। কিন্তু গণভোটটাকে সবাই মেনে একটা কনসেনসাসের ভিত্তিতেই তো আমরা এই গণভোটে সবাই মিলে অংশগ্রহণ করলাম। মাননীয় স্পিকার, বিএনপি এবং তৎকালীন বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন তিনি নিজেও সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোটে প্রচারণা করেছেন। ফলে আপনাদের ইলেকশনের আগে এটা পরিষ্কার করা প্রয়োজন ছিল যে এই গণভোট আপনারা মানেন না, এই গণভোটে হ্যাঁ বা না জিতুক এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। ওনারা কিন্তু মাননীয় স্পিকার সেটা করেননি। ফলে জুলাই গণভোট এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং গণরায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই সেই সময় বলেছেন যে গণরায় হচ্ছে সার্বভৌম ক্ষমতা, জনগণের রায় আসলে সেটা সকলেই মেনে নিতে বাধ্য হবে, এমনকি যদি সেটার বিরুদ্ধেও কেউ বিজয়ী হয় তারাও সেটা মেনে নিতে বাধ্য হবে। ফলে আমরা মনে করি যে এই গণভোট অনুসারে যে সাংবিধানিক সংস্কার পরিষদ অতি দ্রুত সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত, এর সুরাহা করা উচিত। আমরা তো মাননীয় স্পিকার অনেক দূর সরে এসেছি, নতুন সংবিধানের জায়গা থেকে সরে আসতে আসতে আমরা কোথায় আসলাম? আমরা খুবই সামান্য কিছু দাবি এখানে এসেছে, জুলাই জাতীয় সনদ বা গণভোট যেটাই বলেন না কেন, যে একটা উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার হবে। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো এত ঝামেলা, গত 16 বছরের এত আন্দোলন। কিভাবে নিয়োগ হবে এই নিয়োগটা আমাদেরকে জানতে হবে। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে, একটা নির্দলীয় এবং গ্রহণযোগ্য নিয়োগ আমরা কিভাবে করতে পারি যেটা দেশকে বিভাজিত করবে না, বিরোধী দলের অধিকার ক্ষুণ্ণ করবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ। মাননীয় স্পিকার, এগুলা আমরা 5ই আগস্টের পরে আসমান থেকে বলিনি, এগুলা গত 16 বছর আলোচনা হয়েছে। বিএনপির 31 দফায় আলোচনা ছিল, আরো অনেক রাজনৈতিক দলের আলোচনাতে, সংস্কারের আলোচনা থেকে আমরা মাননীয় স্পিকার ধার করেছিলাম। হ্যাঁ, বিচার বিভাগ এই মুহূর্তে পৃথকীকরণ বা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কনসার্ন আছে, কারণ আওয়ামী লীগের নিয়োগকৃত অনেক বিচারক মাননীয় স্পিকার এখনো রয়ে গেছে বিচারালয়ে, যারা এই জামিনগুলো করিয়েছে ফ্যাসিস্টদের। কিন্তু সেটার একটা সুরাহা আপনারা করেন, আমরা সহযোগিতা করব, কিন্তু তারপরে তো বিচার বিভাগের স্বাধীনতা মাননীয় স্পিকার নিশ্চিত করতে হবে। গুম এবং মানবাধিকার অধ্যাদেশ বাতিল করলেন, আপনারা বলছেন ভালো আইন নিয়ে আসবেন, তো ভালো আইন যতক্ষণ পর্যন্ত আনতে পারছে না ততক্ষণ পর্যন্ত মাননীয় স্পিকার আপনাদের সমালোচনাটা সহ্য করতে হবে। আপনারা ভালো আইন নিয়ে আসুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসুন, আমরা দেখি। মাননীয় স্পিকার, এই সংসদে, এই অধিবেশনে আরেকটি বিষয় বারবার এসেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, ফলে মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণ অভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজেবল, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। তবে এই কথাটা ওনারাই বারবার বলে মুক্তিযুদ্ধকেও ছোট করতেছেন, জুলাই গণ অভ্যুত্থানকেও ছোট করতেছেন। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধর কথা যখন এসেছে, আমরা যে সাম্প্রতিক সময়ে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন করা হলো, অধ্যাদেশ পাশ করা হলো, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা থেকে মুজিব বাহিনীকে বাদ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এবং আপনারা জানেন যে এই মুজিব বাহিনী সেটাকে সংযুক্তির মাধ্যমে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। মুজিব বাহিনীর রোল কি ছিল এটা আপনারা এখানে যারা অভিজ্ঞ মাননীয় স্পিকার অনেক মুক্তিযোদ্ধা আছেন তারা ভালো করেই জানেন। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল মাননীয় স্পিকার। ফলে মুজিব বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধা না বর্তমান আইন অনুসারে, কিন্তু এখানে অনেক মুজিব বাহিনীর কিছু লোক আছেন তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বারবার জাহির করছে। ফলে আমাদেরকে এই ফারাকটাও করতে হবে মাননীয় স্পিকার। এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে, আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি মাননীয় স্পিকার? এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো ওনাদের এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি না, এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে ইতিহাসের এই বিতর্ক আমাদেরকে সমাধান করতে হবে, একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এটা সব পক্ষকে এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভুলা যাবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম এভাবে ছিলাম। এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল, উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই মাননীয় স্পিকার। আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণ অভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণ অভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সকলের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, আমাদের অনেক মতপার্থক্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে আমরা মনে করি রাজনৈতিকভাবে, কিন্তু গণ অভ্যুত্থান আমরা একসাথেই করেছিলাম মাননীয় স্পিকার। এবং আমি দুইটা কোটেশন বলতে চাই মাননীয় স্পিকার। 7ই আগস্টে নয়াপল্টনের সমাবেশে জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন 1971 ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর 2024-এর আন্দোলন হলো সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্র জনতা আজ থেকে নতুন দিনের মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এটা প্রায় যুদ্ধ সময় একটা পরিস্থিতি ছিল। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার। আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। আমি যে সময়টা পেয়েছি এটা বিরোধী দলের কোটা থেকে, আমি আশা করব সরকারি দলের কোটা থেকে আমি আরো 10 মিনিট পাবো মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ এবং সংসদ নেতা নিশ্চয়ই এটাতে সম্মতি দিবেন। মাননীয় স্পিকার, আমরা ভারত এবং পররাষ্ট্রনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পর একটা জিনিস বারবার আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যিনি আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যার পদত্যাগ তৎকালীন বিএনপি চেয়েছিলেন,
সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করেছেন প্রথম, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা কোন ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি? যেই ভিত্তিতে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলেছিল সেই ভিত্তিতে? ভারত বাংলাদেশকে 1971 সালের পর থেকে করদ রাজ্য পরিণত করার জন্য হেন চেষ্টা নেই যে করে নাই মাননীয় স্পিকার। সীমান্তে হত্যাকাণ্ড এখনো হচ্ছে, আমরা নদীর পানি হিস্সা পাচ্ছি না, এবং নতুন করে যেটা হচ্ছে যে বর্ডারে বাংলাদেশি বলে বিভিন্ন মানুষকে পুশিং করা হচ্ছে। 2025 সালে 2 মাসে 4000 মানুষকে বাংলাদেশে পুশিং করেছে ভারত, ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী। মাননীয় স্পিকার, এক ভয়ঙ্কর সংকট সামনের দিনে আমাদের দিকে কিন্তু আসতে যাচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের ইলেকশন হলো মাননীয় স্পিকার, নির্বাচনে কয়েকদিন আগে ভোটার তালিকা থেকে অন্তত 30 লক্ষ জীবিত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের অধিকাংশ হচ্ছে মুসলিম এবং মতুয়া সম্প্রদায় মাননীয় স্পিকার। এবং এনআরসি সিএ তারা করেছে, বাংলাভাষী মুসলমানদেরকে তারা বাংলাদেশি বলে বিতাড়িত করছে এবং বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। এবং আমাদের যে ভারতের সাথে আগের সংকট রয়েছে, এবং গত 16 বছর যে ফ্যাসিজম ছিল সেটাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে স্পষ্টভাবে সমর্থন দিয়েছিল ভারত। এবং এখনো জুলাইয়ের গণহত্যাকারী খুনি শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারীরা সবাই ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ফলে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কি কথা বলেছে এটা মাননীয় স্পিকার আমরা জানতে চাই। ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে মাননীয় স্পিকার। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এই দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই দিনকে সে কবর রচনা করতে হবে মাননীয় স্পিকার। ফলে এটা আমরা বুঝতে পারতেছি না ভারত বিএনপির সাথে বা বর্তমান সরকারের সাথে তার সম্পর্কের ভিত্তিটা কি, এবং বর্তমান সরকার আমার এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে ভারতের সাথে কথা বলেছে কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে অনেক কথা হয়, আমি ঋণ খেলাপির পরিসংখ্যানগুলো দিলাম, এবং নির্বাচনের বিধান অনুযায়ী ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগে কিছু টাকা পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করে তারা সংসদ সদস্য হিসেবে আসলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কিছু সংখ্যা বলছি। 1700 কোটি টাকা, 765 কোটি টাকা, 679 কোটি টাকা, 621 কোটি টাকা, 201 কোটি টাকা, 182 কোটি টাকা, 97 কোটি টাকা। মাননীয় স্পিকার, এগুলো আমাদের সংসদ সদস্য যারা তাদের ঋণ রয়েছে মাননীয় স্পিকার। এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো, এগুলো ফ্যাক্ট। এবং এখনো 2 জন আসতে পারে নাই এই কারণে। এখন দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন এই ঋণগুলো কবে বাংলাদেশের জনগণ ফেরত পাবে, বাংলাদেশের ব্যাংক ফেরত পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, যদি সময় একটু বাড়িয়ে দেন। মাননীয় সদস্য, আপনি আবেদন জানিয়েছিলেন, এর মধ্যে ট্রেজারি বেঞ্চের যে চিফ হুইপ আছেন, মাননীয় চিফ হুইপ, উনি আমাকে জানিয়েছেন উনার সময় 20 মিনিট বরাদ্দ ছিল, সেখান থেকে 5 মিনিট উনি কর্তন করে আপনাকে দিয়েছেন। তো আপনি 5 মিনিটের মধ্যে দয়া করে শেষ করবেন। থ্যাংক মাননীয় ইউ। স্পিকার, আর মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরো 5 মিনিট আমি রিকোয়েস্ট করছি মাননীয় স্পিকার, আর যদি 5 মিনিটে শেষ করতে পারে আমি শেষ করে দিব, কোনো সমস্যা নেই মাননীয় স্পিকার। ফলে আমরা দুর্নীতির কথা বলা হচ্ছে, 16 বছরে আওয়ামী লীগের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকেও বড় হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র সমন্বয়করা কি দুর্নীতি করেছে মাননীয় স্পিকার। ছাত্র সমন্বয়করা খুবই খারাপ, তারা মন্ত্রণালয়ে ঘুরেছে, দুর্নীতি করেছে, কিংস পার্টি করেছে। তো মাননীয় স্পিকার, গত আওয়ামী লীগের আমলে 16 বছরের দুর্নীতির বিচার ওনারা কিভাবে করবেন সেইটা মাননীয় স্পিকার ওনাদের বলা উচিত জনগণের সামনে। এবং আরো ভালো হয় যদি 2001 থেকে 6 সাল পর্যন্ত মাননীয় স্পিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল সেটারও একটা স্বচ্ছ তদন্ত মাননীয় স্পিকারের বর্তমান সরকার করে। দুর্নীতি কেউ না কেউ তো করেছে, কারা করেছে তাদের নাম বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করা হোক, কারণ সেটার জন্যই তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে 1/11 ষড়যন্ত্রের মাধ্যমে। বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু দুর্নীতির মিথ্যা অভিযোগ দিয়ে মাননীয় স্পিকার তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসি রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে। মাননীয় স্পিকার,
মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকারের আমলে আমরা দেখলাম যে কুষ্টিয়ায় মাজারে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে। মানে স্পিকার, আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কোনো ধর্মীয় বিতর্কে ঢুকবো না, সেটা নিয়ে আমাদের আলেম ওলামাগণ ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা রুল অফ ল নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আমরা তারও নিন্দা জানাই এবং সকল ঘটনা তদন্ত এবং বিচার হওয়া উচিত মাননীয় স্পিকার এই সময়ের মধ্যে। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ নিয়ে নতুন করে কথা আসছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সমন্বয় করে বক্তব্য দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে। তো ওনাদের বক্তব্যটা পরিষ্কার হলে আমরা এই বিষয়ে আমাদের অবস্থান বা বক্তব্যটা পরিষ্কার করতে পারবো। তবে একটা জিনিস, যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাননীয় স্পিকার। এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন এবং এটা সরকার এককভাবে ডিল করতে পারবে না, এটা জাতীয় ঐক্য লাগবে এবং সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বিষয়ে। তবে বিগত আমলের মতো এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয় মাননীয় স্পিকার, এটাও আমাদের মাথায় রাখবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রধান একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। সরকার কৃষি কার্ড দিচ্ছে, এটা সরকারকে সাধুবাদ জানাই। তবে সরকার গত বছরের যে দামে কৃষক থেকে ধান এবং চাল কিনেছে, এই বছর ঠিক একই দামে কৃষক থেকে ধান কিনছে। এটার ফলে কৃষকদের কিন্তু মাননীয় স্পিকার লোকসান হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, সেচ খরচ, সার, বীজ, শ্রমিক মজুরি সব মিলিয়ে মাননীয় স্পিকার বোরো মৌসুমে ধানের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে কৃষি কার্ড দিবেন, আরেকদিকে ধানের ন্যায্য মূল্য আপনারা কৃষককে দিবেন না, এটা মাননীয় স্পিকার কোনো সমাধান বলে আমরা মনে করি না। মাননীয় স্পিকার, আমরা জুলাই গণহত্যার বিচার নিয়ে মাননীয় আইনমন্ত্রীকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং মাননীয় সংসদে করতে শুনি নাই, হয়তো আমরা মিস হয়ে যেতে পারে। আমরা আশা করব উনি প্রতি অধিবেশনে সংসদে এবং সংসদের বাইরে আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, মাননীয় আইনমন্ত্রীর থেকেও আমরা জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া কতটুকু আগাচ্ছে, কিভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমরা স্বচ্ছ বক্তব্য ওনাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে মাননীয় স্পিকার আশা করি। আমরা আশা করি মাননীয় স্পিকার, যে জুলাই যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার, আর 2 মিনিট যদি বৃদ্ধি করতেন আমি শেষ করে দেব। 2 মিনিট। জি, 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে এই প্রজন্ম কর্মসংস্থানের বড় একটা দাবি নিয়ে কিন্তু মাননীয় স্পিকার চাকরির আন্দোলন থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। ফলে আমরা আশা করব এই সরকারের সময় কর্মসংস্থানের সুরাহা হবে এবং সেটার জন্য আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করতে হবে, বিনিয়োগ আনতে হবে এবং চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলা একদম বন্ধ করতে হবে মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে বিশেষত। মাননীয় স্পিকার, একটা বিষয় যে সরকার এখন বলে দিচ্ছে যে বিরোধী দল কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে এবং বিরোধী দলের পতনও হয়ে যাবে, এরকম কথা মাননীয় স্পিকার সংসদে আমাদের শুনতে হচ্ছে। তো বিরোধী দল তো মাননীয় স্পিকার সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না, সরকারের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে। বিরোধী দল বিরোধিতা করবে, সমালোচনা করবে, জনগণ এটা ঠিক করবে বিরোধী দলকে কতটুকু সমর্থন দিবে কি দিবে না। এবং বিরোধী দলের রাজনীতি মাননীয় স্পিকার বিএনপি করেছে, আমরা দেখেছি, তখন ছোট ছিলাম। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন এবং তারপরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়, কোর্টে এবং কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি মাননীয় স্পিকার। আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম, মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈর শাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি মাননীয় স্পিকার প্রথম বর্ষ থেকে। সেই জায়গা থেকে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে শুধু শেষ করব, সবাই যেহেতু এলাকা নিয়ে কথা বলে প্রথম আসলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী, ঢাকা 17-এর প্রতিবেশী হচ্ছে ঢাকা 11 মাননীয় স্পিকার। সংসদে সরকার দল এবং বিরোধী দলের যেই পরিমাণ বৈষম্য, ঢাকা 17 এবং ঢাকা 11-এর একই পরিমাণ মাননীয় স্পিকার বৈষম্য। ফলে উনি যাতে এই বৈষম্য দূর করেন এবং ঢাকা 11-এর জন্য যদি মাননীয় সদস্য 2 মিনিট চেয়েছিলেন, শেষ হয়ে গেছে। আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন মাননীয় প্লিজ। স্পিকার, ধন্যবাদ আপনাকে। ফলে এই বৈষম্য উনি সংসদেও দূর করবেন, সংসদেও দূর হবে এবং আমার এলাকাও সেই উন্নয়ন কার্যক্রম হবে। ঢাকা 11 এই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা মাননীয় স্পিকার, যেখানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারা সকলে এসে কিন্তু ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল এবং এই অত্র এলাকার নানান সমস্যা। তো সরকারের জায়গা থেকে আমি আশা করব, আমি হয়তো অনেক সমালোচনা করব,
করতে পারি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু নতুন এসেছি কথা বলছি। তো সেই জায়গা থেকে যাতে আমার এলাকার প্রতি কোনো বিরূপ মনোভাব না থাকে, কোনো বৈষম্য যাতে না হয় মাননীয় স্পিকার। আপাতত ওনারা ওইখানকার যিনি পরাজিত প্রার্থী তাদেরকে দিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করছে প্রশাসক, এই সিটি কর্পোরেশনের প্রশাসক। তা আমার ক্রেডিটের দরকার নাই, কিন্তু উন্নয়ন হলেই মাননীয় স্পিকার চলবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, এই প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। প্রথম মাসে মাননীয় স্পিকার হতাশ হয়েছিলাম যখন দেখেছি হলের সিস্টেম, যখন দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, এবং এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সংসদ সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে এবং আমরা যেই কমিটমেন্ট জনগণের কাছে করেছি সেই সকল প্রতিশ্রুতি আমরা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই হাউসের সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার।